অঞ্জলি এক চঞ্চল ও অপরূপ সুন্দরী মেয়ে ছিল, যার ফর্সা রূপ ও সুগঠিত দেহের প্রশংসা ছিল গ্রামের সবার মুখে। গ্রামের প্রতিটি যুবকের ঠোঁটে ছিল তার নাম, প্রতিটি হৃদয়ে ছিল তাকে বিয়ে করার স্বপ্ন। অঞ্জলিও এই স্বপ্নের বাইরে ছিল না। তার চোখেও ছিল একটি স্বপ্ন, একজন প্রেমময় স্বামী যে তাকে তারকার গল্প শোনাবে, তাকে মৌন শরীরের সুখ দেবে। সে সিনেমা আর টিভি সিরিয়ালে এমন গল্প দেখেছিল। তার বিশ্বাস ছিল তার জীবনও একটি সিনেমার মতো হবে। কিন্তু ভাগ্যের নিজস্ব খেলা আছে। অঞ্জলির স্বপ্নের উড়ান এক ঝটকায় থেমে গেল যখন তার বিয়ে ঠিক হলো মনোজের সঙ্গে। মনোজ, যাকে গ্রামের লোকেরা পাগল আর শহরের মানুষ মন্দবুদ্ধি বলতো। এই খবর অঞ্জলির কাছে বজ্রপাতের মতো ছিল। তার বাবা, যিনি রামবাবুর পুরানো বন্ধু ছিলেন, এই বিয়েতে খুশি ছিলেন। রামবাবু, মনোজের বাবা, ছিলেন একজন সম্মানিত ব্যক্তি। তারা ভেবেছিলেন অঞ্জলির মতো সংস্কারী ও সুন্দরী বউ তাদের বাড়িতে রং আনবে এবং হয়তো মনোজও সুস্থ হয়ে উঠবে। ধুমধামে তাদের বিয়ে হলো। অঞ্জলি একটি নববধূর সাজে সেজেছিল। যখন সে বউ হয়ে এই বাড়িতে পা রাখল, তার মনে একটি ঝড় উঠছিল। সোহাগরাত প্রতিটি নববধূর জীবনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, কিন্তু অঞ্জলির জন্য এটি একটি তিক্ত সত্য নিয়ে এলো। সে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। তার মনে ছিল হাজারো আশা, কিন্তু মনোজ ঘরে এলো এবং কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। অঞ্জলি নিজেকে সান্ত্বনা দিল, হয়তো সে লজ্জা পাচ্ছে, নতুন পরিবেশে অস্বস্তি বোধ করছে। কিন্তু এই সিলসিলা এক রাতের মধ্যে সীমাবদ্ধ থাকল না। এটি বেশ কয়েক রাত ধরে চলল। প্রতি রাতে অঞ্জলির আশা ভেঙে যেত এবং তার হতাশা বাড়তে থাকত। একদিন অঞ্জলি সাহস সংগ্রহ করল। সে মনোজের সঙ্গে কথা বলার চেষ্টা করল, তাকে কাছে টানার চেষ্টা করল। কিন্তু যে সত্য সামনে এলো তা অঞ্জলির পায়ের তলা সরিয়ে দিল। মনোজ শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও স্বামী হওয়ার ক্ষমতা রাখত না। এটা শুনে অঞ্জলির ওপর যেন বাজ পড়ল। তার সব স্বপ্ন, যা সে যত্ন করে সাজিয়েছিল, এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার অবস্থা এমন হয়ে গেল যেন কেটে রক্ত বেরোবে না। তাকে মনে হলো তার সঙ্গে প্রতারণা হয়েছে, এমন এক প্রতারণা যা তার সম্পূর্ণ অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে। এই বাড়িতে তার মর্যাদা একজন কাজের মেয়ের থেকে বেশি কিছু ছিল না। এমন এক কাজের মেয়ে যে শুধু বাড়ির কাজ করে। কিন্তু যার কেউ নেই, কোনো আশ্রয় নেই, এই দমবন্ধ অবস্থা, এই প্রতারণা তাকে ভিতরে ভিতরে পুড়িয়ে দিচ্ছিল। ধীরে ধীরে সে একটি আহত সাপিনীতে পরিণত হচ্ছিল, যে তার অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠছিল। অঞ্জলির জগৎ একটি নির্জন মরুভূমিতে পরিণত হয়েছিল, যেখানে আশার সবুজ গাছ শুকিয়ে গিয়েছিল। তার ভিতরের শূন্যতা তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছিল। যে বাড়িকে সে নিজের মনে করে পা রেখেছিল, সেটি তার জন্য একটি খাঁচায় পরিণত হয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বাড়ির কাজে ব্যস্ত থাকত, কিন্তু তার কাজের কোনো মূল্য ছিল না, তার ত্যাগের কোনো ফল ছিল না। তার আত্মা ভিতরে ভিতরে দমবন্ধ হয়ে যাচ্ছিল, এবং এই দমবন্ধ অবস্থা ধীরে ধীরে একটি আগ্নেয়গিরির রূপ নিচ্ছিল। মনোজ, যে কখনো তার স্বপ্নের রাজপুত্র ছিল, এখন একটি ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছিল। তার মন্দবুদ্ধি অঞ্জলির জীবনকে নরকে পরিণত করেছিল, কিন্তু সবচেয়ে বেদনাদায়ক ছিল তার আচরণ। মনোজ, যে তার নিজের জগতে হারিয়ে থাকত, এখন অঞ্জলির ওপর হাত তুলতে শুরু করেছিল। ছোট ছোট বিষয়ে সে তাকে মারধর করত, তার শরীরে আঘাতের চিহ্ন ফেলে দিত। অঞ্জলির জন্য এটি শুধু শারীরিক ব্যথা ছিল না, বরং তার আত্মসম্মানে একটি গভীর ক্ষত ছিল। সে এমন এক মহিলা ছিল যে কখনো ভাবেনি যে তাকে এমন অপমানের মুখোমুখি হতে হবে। তার চোখে এখন আর অশ্রু ছিল না, বরং একটি জ্বলন্ত আগুন ছিল, যা প্রতিশোধের শিখায় পরিণত হচ্ছিল। একদিন যখন মনোজ আবার অঞ্জলির ওপর হাত তুলল, তখন সে চুপচাপ কিছু কাপড় নিয়ে কাউকে না বলে মায়ের বাড়ির দিকে রওনা দিল। যখন সে মায়ের বাড়ির উঠোনে পৌঁছল, তার ভিতরের ব্যথা যেন চোখ দিয়ে ঝরে পড়ল। মা তার মেয়েকে জড়িয়ে ধরলেন এবং তার অবস্থা দেখে নিজেও ভেঙে পড়লেন। অঞ্জলি সাহস দেখিয়ে থানায় গিয়ে গার্হস্থ্য হিংসা এবং যৌতুক নির্যাতনের অভিযোগ দায়ের করল। এটি শুধু একটি আইনি পদক্ষেপ ছিল না, বরং তার ভিতরের বিদ্রোহের একটি ঘোষণা ছিল। রামবাবু তার সামাজিক প্রতিষ্ঠার চিন্তায় পড়ে গেলেন। গ্রামে তার ইজ্জত ছিল,
তিনি চাননি যে এই বিষয়টি পুলিশ পর্যন্ত পৌঁছাক। তার বদনাম হোক। তিনি ভেবেছিলেন অঞ্জলি তাকে ভাসানোর চেষ্টা করছে, কিন্তু এটাও সত্য ছিল যে যদি বিষয়টি এগিয়ে যায় তাহলে তার ছেলে মনোজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তিনি তৎক্ষণাৎ অঞ্জলির মায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রামবাবু অঞ্জলির সঙ্গে দেখা করার চেষ্টা করলেন। তিনি তাকে বোঝালেন, তাকে ফিরিয়ে আনার জন্য মনানোর চেষ্টা করলেন। তিনি অঞ্জলিকে আশ্বাস দিলেন যে তিনি তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখবেন এবং মনোজকেও বোঝাবেন। অঞ্জলি, যে এখনও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিল, রামবাবুর কথায় রাজি হয়ে গেল। তাকে মনে হলো হয়তো এখন জিনিসগুলো বদলে যাবে, হয়তো তাকে সেই সব কিছু মিলবে যার সে অধিকারী ছিল। অঞ্জলি ফিরে এলো, কিন্তু তার ভিতরের শূন্যতা তখনও গুঞ্জন করছিল। মনোজের অক্ষমতা তাকে ভিতরে ভিতরে ভেঙে ফেলেছিল। তার একজন সঙ্গীর প্রয়োজন ছিল, যে তাকে বুঝতে পারে, তার অনুভূতির মর্যাদা দিতে পারে এবং তাকে সেই তৃপ্তি দিতে পারে যার জন্য সে বছরের পর বছর তৃষ্ণার্ত ছিল। অঞ্জলির চোখের বিষণ্ণতা এবং তার মুখের নীরবতা রামবাবুর কাছ থেকে লুকানো ছিল না। প্রাথমিক সহানুভূতি ধীরে ধীরে একটি অব্যক্ত সম্পর্কে রূপ নিতে শুরু করল। রামবাবু এখন আর শুধু একজন শ্বশুর ছিলেন না, তিনি অঞ্জলির ভাঙা অনুভূতিগুলো পড়তে পারা একমাত্র মানুষ হয়ে উঠেছিলেন। এবং হয়তো এই সংযোগে এমন কিছু ছিল যা তাদের দুজনকে একে অন্যের দিকে টানছিল, একটি অব্যক্ত অনৈতিক আকর্ষণ। রামবাবু, যিনি সমাজে একজন আদর্শ ব্যক্তির ছবি তৈরি করেছিলেন, ভিতরে একটি ভিন্ন রূপ ধরে রেখেছিলেন। অঞ্জলির নির্দোষতা এবং ভাঙা মন তাকে আকর্ষিত করতে শুরু করেছিল। তিনি তার দুঃখে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসতে লাগলেন। ছোট ছোট বিষয়ে তার চিন্তা করতে শুরু করলেন। অঞ্জলি, যে দীর্ঘ দিন ধরে স্নেহ এবং বোঝাপড়ার জন্য তৃষ্ণার্ত ছিল, ধীরে ধীরে রামবাবুর আচরণের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়তে লাগল। তাকে মনে হতে লাগল যে হয়তো এই মানুষটিই তাকে সেই বোঝাপড়া এবং সান্ত্বনা দিতে পারবে যার জন্য তার তীব্র প্রয়োজন ছিল। একদিন গ্রামের গরম তার চরমে ছিল। অঞ্জলি উঠোনে স্নান করছিল। তার শরীরে জলের ফোঁটাগুলো মুক্তোর মতো ঝলমল করছিল। রামবাবু পাশ দিয়ে যাচ্ছিলেন এবং অঞ্জলির এই মনোমুগ্ধকর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার মনে গভীর আকর্ষণ অনুভব করলেন এবং নিজেকে থামাতে পারলেন না। এক মুহূর্তে তিনি অঞ্জলিকে তার বাহুতে জড়িয়ে ধরলেন, যেন অঞ্জলিও এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তারপর রামবাবু অঞ্জলিকে তার কোলে তুলে তার ঘরে নিয়ে গেলেন। অঞ্জলির মনের অপূর্ণ ইচ্ছাগুলো এত গভীর ছিল যে সে রামবাবুর এই পদক্ষেপকে মেনে নিল। কিছুক্ষণের মধ্যে তারা দুজনে একে অপরের অনুভূতিতে সম্পূর্ণরূপে হারিয়ে গেল। অঞ্জলির মনে হলো যেন সে আকাশে চাঁদ স্পর্শ করছে। রামবাবু অঞ্জলির প্রতিটি অনুভূতি বুঝলেন এবং তার একাকিত্ব দূর করলেন। এটি শুধু একটি শারীরিক মিলন ছিল না, বরং একটি মানসিক মুক্তি ছিল, এমন একটি শান্তি যা সে দীর্ঘদিন ধরে অনুভব করেনি। সেই দিনের পরেই দেখা সাক্ষাতের একটি সিলসিলা তৈরি হলো। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত, অঞ্জলি চুপিসারে তার শ্বশুরের ঘরে পৌঁছে যেত। সে তাদের একাকিত্ব দূর করত এবং তার মনের প্রতিটি ইচ্ছা তার সঙ্গে ভাগ করে নিত। রাতের অন্ধকারে তাদের মধ্যে একটি গভীর এবং গোপন সম্পর্ক গড়ে উঠল। দুজনেরই একে অপরের সঙ্গে অভ্যাস হয়ে গিয়েছিল। রামবাবু অঞ্জলিকে সেই শান্তি দিচ্ছিলেন যার অভাব ছিল তার। এই সম্পর্ক সমাজের চোখে ভুল ছিল, কিন্তু তাদের জন্য এটি একটি সত্য হয়ে উঠেছিল যা তাদের আরও কাছে নিয়ে আসছিল। অঞ্জলির মনে হলো অবশেষে তাকে সেই সুখ মিলেছে যার সে অধিকারী ছিল, কিন্তু তাকে জানা ছিল না যে এই সুখ একটি বিপজ্জনক পথে চলছে, যার পরিণতি এখনও বাকি ছিল। অঞ্জলি এবং রামবাবুর সম্পর্ক আর আগের মতো ছিল না। এতে গভীর মানসিক সংযোগ এসে গিয়েছিল। অঞ্জলি, যে দীর্ঘদিন ধরে আপনার জন্য তৃষ্ণার্ত ছিল, কিন্তু এই সম্পর্ক সমাজের চোখে নাড়ালে অন্ধকার কোণে পুষ্ট হচ্ছিল। অঞ্জলি এখন এই সম্পর্ককে আর রুকিয়ে রাখতে চায়নি। তাকেই গোপন সম্পর্ক মেনে নেওয়া যাচ্ছিল না। তার আত্মসম্মানই গোপন সম্পর্ককে স্বীকার করেনি। সেই সম্পর্কের জন্য একটি সম্মানজনক পরিচয় চেয়েছিল, এমন একটি স্থান যা অন্ধকারে লুকানো নয়। এক রাতে যখন তারা দুজনে রামবাবুর ঘরে ছিল, অঞ্জলি সাহস সংগ্রহ করে বলল, এখন আমাকে বিয়ে করো, নইলে। তার কণ্ঠে কাঁপুনি ছিল। এই হুমকি রামবাবুর পায়ে তলার মাটি সরিয়ে দিল। তিনি অঞ্জলির শুধু শরীর ভোগ করতে চেয়েছিলেন, তার তৃষ্ণা মেটাতে চেয়েছিলেন, কিন্তু সমাজের ভয়ে তিনি তাকে স্ত্রীর মর্যাদা নিতে পারতেন না। তাকে তার প্রতিষ্ঠার চিন্তা পীড়া দিতে লাগল। তিনি চাননি যে লোকে তার উপর আঙুল তুলুক। রামবাবু অঞ্জলিকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অঞ্জলি তার কথায় অটল থাকল। তাকে মনে হলো রামবাবু তাকে ঠকাচ্ছেন, তার থেকে পালিয়ে যাচ্ছেন। রামবাবুর মনে ভয় বসে গিয়েছিল। তিনি অঞ্জলির থেকে দূরে থাকতে শুরু করলেন।
ফসলের রক্ষণাবেক্ষণের অজুহাতে তিনি মাঠে তৈরি ঝুঁপড়িতে ঘুমাতে শুরু করলেন। তিনি ভেবেছিলেন এভাবে তিনি অঞ্জলির থেকে দূরে থাকতে পারবেন এবং এই সম্পর্ক নিজে থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু এই বিষয়টি অঞ্জলিকে ভিতরে ভিতরে ভেঙে ফেলছিল। তাকে মনে হচ্ছিল তার ভরসার সঙ্গে আবার প্রতারণা হচ্ছে। তার আহত আত্মসম্মান এখন চুপ থাকতে প্রস্তুত ছিল না। তার সংযম এখন ক্রোধ এবং তিক্ততায় রূপান্তরিত হচ্ছিল। তার অধিকারের চাহিদা এখন সবকিছু সামনে আনার জেদে পরিণত হয়েছিল। সে ঠিক করল সে রামবাবুকে এত সহজে তার দায়িত্ব থেকে পালাতে দেবে না। 25শে মার্চের সকালে নির্জন গ্রামের শান্তি এক ভয়ঙ্কর চিৎকারে ভেঙে গেল। গ্রামের বাইরের প্রান্তে অবস্থিত আমের বাগানে অঞ্জলির মৃতদেহ পাওয়া গেল। যে এই দৃশ্য দেখল তার আত্মা কেঁপে উঠল। এটি শুধু একটি মৃতদেহ ছিল না, বরং কোনো গভীর ঘৃণা এবং নিষ্ঠুরতার প্রমাণ ছিল। মৃতদেহের অবস্থা দেখে স্পষ্ট ছিল যে মৃত্যু একটি হিংস্র আক্রমণে হয়েছিল। শরীরে সংঘর্ষের চিহ্ন ছিল এবং তার কাপড় ছিন্ন ভিন্ন ছিল, যা কোনো ভয়ঙ্কর ঘটনার গল্প বলছিল। গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। পুলিশকে খবর দেওয়া হলো এবং কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে গেল। পুলিশের দলে, যেখানে একজন তীক্ষ্ণবুদ্ধি মহিলা কনস্টেবলও ছিলেন, তদন্ত শুরু করল। প্রাথমিক তদন্তে সন্দেহের সূচ সরাসরি দুজনের উপর গেল। তার স্বামী মনোজ, যার মানসিক অবস্থা ঠিক ছিল না, এবং তার শ্বশুর রামবাবু। মনোজের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা কঠিন ছিল। তার অবস্থা এমন ছিল না যে সে কোনো স্পষ্ট তথ্য দিতে পারে। সে তার নিজের জগতে হারিয়েছিল এবং অঞ্জলির মৃত্যুর কথা যেন তার কোনো ধারণাই ছিল না। কিন্তু রামবাবু, যিনি গ্রামে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, পুলিশকে বিভ্রান্ত করার একটি ধূর্ত চেষ্টা করলেন। তিনি সমস্ত সন্দেহ তার ছেলের ওপর চাপিয়ে দিলেন। তিনি পুলিশকে বললেন, স্যার, মনোজের মানসিক অবস্থা ঠিক নয়, তাকে খুব রাগ হয়, হয়তো সে রাগের মাথায় এই কাজ করেছে। তার কণ্ঠে দুঃখ ছিল, কিন্তু চোখে লুকিয়েছিল একটি গভীর চাল। তিনি জানতেন মনোজের অবস্থা তাকে একটি সহজ লক্ষ্য করে তুলতে পারে এবং তিনি নিজে পরিষ্কার বেরিয়ে যাবেন। কিন্তু মহিলা কনস্টেবল রামবাবুর গল্পে ভরসা করলেন না। তিনি তার তদন্ত চালিয়ে গেলেন এবং শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ সূত্র পেলেন। তিনি জানতে পারলেন যে হত্যার দিন অঞ্জলি কাজের পর সরাসরি তার শ্বশুর রামবাবুর সঙ্গে দেখা করতে মাঠে গিয়েছিল। এই তথ্য সন্দেহের সূচ সরাসরি রামবাবুর দিকে নিয়ে গেল। পুলিশ তাকে হেফাজতে নিল। প্রথমে রামবাবু অস্বীকার করতে থাকলেন, কিন্তু পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদ এবং প্রমাণের সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারলেন না। তিনি জানালেন যে 25শে মার্চের রাতে অঞ্জলি সরাসরি মাঠে এসে পৌঁছেছিল। সে পরের দিন মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল এবং যাওয়ার আগে এই সম্পর্কের কোনো সিদ্ধান্ত নিতে চেয়েছিল। রামবাবু তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন, এটি কথা বলার উপযুক্ত জায়গা নয়, কেউ আমাদের দেখে ফেলতে পারে। কিন্তু অঞ্জলি তার জেদে অটল ছিল। সে কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না। রাগ এবং হতাশায় সে রামবাবুকে হুমকি দিল, আমি এই সত্য পুলিশকে জানিয়ে দেব। তার কণ্ঠে এমন চ্যালেঞ্জ ছিল যা রামবাবুর ধৈর্যের সব সীমা ভেঙে দিল। অঞ্জলির এই পদক্ষেপে বিরক্ত হয়ে রামবাবু তার ধৈর্য হারিয়ে ফেললেন এবং রাগের মাথায় তার ওপর হামলা করলেন। হত্যার পর রামবাবুর মনে একটি ধূর্ত পরিকল্পনা এলো। তিনি জানতেন সন্দেহ সরাসরি তার ওপর পড়বে, তাই তিনি বিষয়টিকে একটি ভিন্ন রং দেওয়ার চিন্তা করলেন। তিনি প্রমাণের সঙ্গে ছেদাছেদি করলেন, যাতে মনে হয় এটি অন্য কারো কাজ এবং সন্দেহ মনোজের ওপর পড়ে। এরপর তিনি মৃতদেহটি পাশের আমের বাগানে ফেলে দিলেন, কিন্তু তার অপরাধের পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। পুলিশ সমস্ত প্রমাণ সংগ্রহ করল, রামবাবুর বয়ান রেকর্ড করল এবং তাকে আদালতে পেশ করল। গ্রামের মানুষ, যারা এতদিন রামবাবুকে একজন সম্মানিত ব্যক্তি মনে করত, এই সত্য শুনে হতবাক হয়ে গেল। আদালতে মামলা চলল এবং বিচারক সব পক্ষের কথা শোনার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন। এটি শুধু রামবাবুর জন্য সাজা ছিল না, বরং সমাজের জন্য একটি বার্তা ছিল যে অপরাধ কখনো লুকানো যায় না। অঞ্জলির গল্প শুধু একটি হত্যার গল্প নয়, এটি একটি দাস্তান যা লালসা, স্বার্থ এবং সামাজিক চাপের বিপজ্জনক পরিণতি দেখায়। একটি মহিলার গল্প যে ভালোবাসা এবং সম্মানের সন্ধানে তার জীবন হারিয়েছিল। এই গল্প সবসময় একটি সতর্কতা হিসাবে মনে রাখা হবে, যা আমাদের শেখায় যে ভুল ইচ্ছা এবং স্বার্থর পথ কখনো সুখের দিকে নিয়ে যায় না।